আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং বাংলাদেশের সকল মূলধারার মানুষের জন্য এটা শোনা খুব জরুরি এবং আওয়ামী লীগের জন্য ভবিষ্যৎ সাফল্য কিভাবে আসতে পারে সেই জিনিসটাও আলোচনা করা হবে। দেখুন, 2024 সালে বাংলাদেশে যেটা ঘটে গেছে সেটা হলো একটা জঙ্গিবাদী আন্দোলন, একটা জঙ্গি উত্থান। এই উত্থানে পাকিস্তানপন্থী বাংলাদেশের সেকুলার বুদ্ধিজীবী মুসলমানরা সমর্থন দিয়েছে, কিন্তু কোনো সেকুলার মুসলমান বা এরা সমর্থন দিলে বা কোনো কিছু করলে দেশের ব্যাপক মানুষের সমর্থন ইত্যাদি যে যাই বলুন না কেন, এটা একটা সুস্পষ্ট জঙ্গি আন্দোলন ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেশের আপামর মানুষ বা পাকিস্তানি সেকুলার মুসলমান বুদ্ধিজীবী তাদেরকে দোষ দেওয়ার আগে বাংলাদেশের মূলধারাকে তো আমাদের চিন্তার ত্রুটি বা দুর্বলতাটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আমরা দেখি যে আওয়ামী লীগ সমর্থক যারা, বিশেষ করে আওয়ামী লীগের যারা রাজনৈতিক নেতাকর্মী, তারাও কিন্তু ব্যর্থহীন কণ্ঠে, দ্বিধাহীন কণ্ঠে এটা যে একটা জঙ্গি আন্দোলন ছিল, একটা জঙ্গি উত্থান ছিল, সেটা সুস্পষ্টভাবে কিন্তু বলতে পারে নাই। এবং তাদের অনেকের মুখে কিছু কিছু আছে শুরু থেকে সেটা বলেছে, যেমন নিঝুম মজুমদার বা এই ধরনের, কিন্তু আবার অনেকের কাছ থেকে আমরা কিন্তু সুস্পষ্টভাবে কথাগুলো শুনি না, বিশেষ করে যারা সরাসরি আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিলেন এদের কাছ থেকে। কিন্তু না শোনারও কারণটা কি? কারণটা হলো আসলে এই লোকগুলো জানেই না যে তার আদর্শটা কি, তার পলিসিটা কি, তার চেতনাটা কি, সেই ব্যাপারে তার কোনো ধরনের চিন্তা ভাবনা নাই, তার কোনো ধরনের রাজনৈতিক শিক্ষা নাই এবং সে এই ব্যাপারে খুবই উদাসীন। এবং এইটাই কিন্তু আওয়ামী লীগের পরাজয়ের কারণ। আবার দেখেন, 2026 সালে ইরানে একটা আন্দোলন হয়ে গেল, এই আন্দোলন ব্যর্থ হয়েছে বলে বলা হচ্ছে। সেই আন্দোলনটা ছিল একটা জঙ্গিবাদী সরকারের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আন্দোলন। 2024-এ বাংলাদেশে যেটা হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে যে ধরনের পরিবর্তন হয়েছে, ঠিক 1979 সালে ইরানে সেই ধরনের আন্দোলনের মাধ্যমে সেই ধরনের একটা পরিবর্তন হয়েছে। তাহলে 2024 সালে পরাজিত হলো আওয়ামী লীগ জঙ্গিদের কাছে। সেই আওয়ামী লীগের কেন একটা উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী 1979 সালে যে জঙ্গিবাদী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে যারা 2024 সালে পরাজিত করলো, তারা ক্ষমতায় এসে ইরানকে 4.5 দশক ফকির বানিয়ে রেখেছে, সেই ধরনের জঙ্গি গোষ্ঠীকে আওয়ামী লীগের নেতা কর্মীরা সমর্থন দেয়। এটা কিন্তু খুবই ভাবার বিষয়। এবং বর্তমানে আমি যেটা দেখি, ইরান নিয়ে আলোচনা করতে গেলে আওয়ামী লীগের পক্ষে যারা অনলাইনে কথাবার্তা বলে, যাদেরকে আমি আপাতভাবে পছন্দ করি, যাদের রাজনৈতিক সচেতনতা বা যাদের উদার ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক চেতনা নিয়ে আমার কাছে আশাবাদ ব্যক্ত হয়, তারাও কিন্তু আসলে বুঝতে পারছে না কি বলবে, কি করবে, কোন পক্ষকে সমর্থন করবে। এই দোন্নটা তো আসলে থাকা উচিত ছিল না। এই দোন্নটা রয়ে গেছে এই জন্য যে আওয়ামী লীগ তার রাজনৈতিক যে জায়গাটা, অর্থাৎ তার রাজনীতিতে যে পলিসি, যে নীতি, যে চেতনা, যেটা 72-এর সংবিধানে প্রতিফলিত হয়েছে, সেই জায়গাটা আওয়ামী লীগ আসলে
সেই জায়গাটায় আওয়ামী লীগের লোকজন ধরতেই পারে না। আওয়ামী লীগ যেন আসলে আওয়ামী লীগ বুঝতে পারছে না যে তার রাজনৈতিক চেতনাগুলি কি, তার রাজনৈতিক জায়গাগুলি কি বুঝতে পারছে না। বলতে সবাই না, মানে মোটা দাগে, এখানে খুব একটা ভৎসনা করে কিছু বলতে চাই না, মোটা দাগে এই চর্চাটা আওয়ামী লীগের মধ্যে ব্যাপকভাবে নাই, এবং না থাকাই তাদের পরাজয় ঘটে ফেলেছে 2024 সালে। আওয়ামী লীগ কার বিরুদ্ধে সংগ্রাম করেছিল? আওয়ামী লীগ সংগ্রাম করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। বঙ্গবন্ধু কি চেয়েছিলেন? মানুষের মুক্তি চেয়েছিলেন, এবং বঙ্গবন্ধুর মূল কথাই তো ছিল মানুষের মুক্তি। সেই মুক্তির মধ্যে হ্যাঁ, অর্থনৈতিক মুক্তি কথাটাই হয়তো বড়ভাবে আসে, কিন্তু আপনি যদি যুক্তিতে মুক্তি না পান, অর্থাৎ আপনার রাজনৈতিক পলিসি, আপনার রাজনৈতিক চেতনা, সেটা যদি সর্বজনীন না হয়, সেটা যদি ভবিষ্যৎমুখী না হয়, সেটা যদি ইতিহাসমুখী না হয়, তাহলে আপনি সাফল্য তো পাবেন না। মানুষের মুক্তি বলুন, অর্থনৈতিক মুক্তি বলুন, যেই মুক্তি বলুন, কোনো মুক্তি কোনো ধরনের জঙ্গিবাদী শাসন দিতে পারে না। আমরা সেটা ইরানে দেখেছি। ইরান একটা অত্যন্ত ধনী দেশ, অনেক রিসোর্সফুল দেশ, ইতিহাস সমৃদ্ধ দেশ। ইরানের জঙ্গিবাদী শাসকরা, তারা কিন্তু 4.5 দশকে দেশটার মানুষের কোনো উন্নতি করতে পারে নাই। হ্যাঁ, উন্নতি এতটুকু করেছে কিছুটা, কিন্তু সেটা তো সৌদি আরবের পর্যায়ে হওয়ার কথা ছিল, বা তার চেয়ে বেশি হওয়ার কথা ছিল। কারণ হলো ইরানের রিসোর্স আছে, ইরানের সব কিছু আছে। সৌদি আরবের তেল ছাড়া কিছু নাই, গাছপালাও নাই। ইরানের গাছগাছালি আছে, সব আছে, বন আছে, পাহাড় আছে, মরুভূমি আছে, সংস্কৃতি আছে। তেমন একটা দেশকে দেখেন এই জঙ্গিগুলা স্থবির করে রেখেছে। তাহলে একটা আওয়ামী লীগ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কেন এই জঙ্গিগুলাকে ভালোবাসে? কারণ হলো আওয়ামী লীগের এইসব নেতা কর্মী মন্ত্রীদের তাদের মা বাবারা কোনো ধরনের রাজনৈতিক শিক্ষা দিতে পারে নাই, এবং এটা অত্যন্ত হতাশার বিষয়, না পারাটা। আমরা এমনও দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তার কর্মীরা বা তাকে অনেকটা চীনের শি বা এই ধরনের শাসকদের সাথে কল্পনা করতে অনেকে বেশি পছন্দ করে না। সেটাও তো সত্য না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজগুলো দেখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে বেশি গণতান্ত্রিক আচরণ করেছেন। আপনারা যদি ভুলে না যান, আওয়ামী লীগের লোকজন, সবচেয়ে সেই গণতান্ত্রিক আচরণগুলোর মধ্যে কি দেখুন, 1990 সালে যখন 91 সালে যখন বিএনপি নির্বাচনে জিতলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার পদত্যাগপত্র দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে। সেটা ছিল অত্যন্ত সুন্দর একটা গণতান্ত্রিক আচরণ। হ্যাঁ, আমরা জানি যে বাস্তব কারণে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনার হাত থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। জয় বলুন, পুতুল বলুন বা শেখ রেহানা, এদের কারো কাছ থেকে হাত থেকে এই আওয়ামী লীগের নেতৃত্ব যদি ছুটে যায়, আমরা এই আওয়ামী লীগ নিয়ে আমাদের আসলে এই বর্তমানে যে জঙ্গিরা বা বাংলাদেশের যেসব স্বাধীনতা বিরোধী গোষ্ঠী শক্তি আছে, তাদেরকে আমরা পরাজিত করতে পারবো না। ঐক্যের জন্য এটা দরকার আছে। হয় শেখ হাসিনা, না হয় শেখ রেহানা, না হয় জয়, পুতুল, ববি, একজনকে আমাদের দরকার আছে। আমি যেই জায়গাটায় সবসময় বলেছি সেটা হলো যে যিনি নেতৃত্ব দিবেন বাকিদেরকে তার সাথে টিউনড হতে হবে, এবং কেউ যেন সেকেন্ড ফ্রন্ট না খোলে। যেটা আমরা বঙ্গবন্ধুর সময় দেখেছি সেকেন্ড ফ্রন্ট খুলতে, যে শেখ মনি একটা সেকেন্ড ফ্রন্ট খুলে রেখেছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিশ্চিত করেছেন অনেকটা। মানে এত শত্রুর মধ্যে, ঘরের মধ্যে যদি সেকেন্ড ফ্রন্ট থাকে, হ্যাঁ, সেকেন্ড ফ্রন্ট এটা খুবই খারাপ জিনিস। শেখ হাসিনার ক্ষেত্রে নানান ধরনের সেকেন্ড, দ্বিতীয়, তৃতীয় ফ্রন্টের কথা বলা হয়। যদি তারা করে থাকেন, ভুল করেছেন, কিন্তু নেতৃত্ব বঙ্গবন্ধুর রক্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আচ্ছা আসি এখন দেখেন, এই শেখ হাসিনা কিন্তু 1990 সালে গণতান্ত্রিক আচরণ করেছেন। তারপরে আবার দেখবেন যে 2001 সালে 1996 থেকে 2001 পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে একেবারে খোলা মনে তিনি কিন্তু লতিফুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন সংবিধান অনুযায়ী। সেটা ছিল একটা অত্যন্ত উদার গণতান্ত্রিক আপনার আচরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। বিপরীতে চিন্তা করুন তো, বিএনপি বা এদের কাছ থেকে আমরা 1990 যদি আমরা বলি যে আমরা গণতন্ত্র প্রবর্তন করেছি, আমরা কি সেই ধরনের আচরণ পেয়েছি? 1996 সালে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলেন না, 25শে ফেব্রুয়ারি নির্বাচন করলেন। অর্থাৎ উনি ক্ষমতাটা উনিও নির্বাচন চেয়েছেন, সবকিছু চেয়েছেন, কিন্তু ওই গণতান্ত্রিক উত্তরণে আন্তরিকতাটা ছিল না, অর্থাৎ নির্বাচনটা নিজেরা করতে চেয়েছিল। ঠিক 2006 সালেও একই, বেগম খালেদা জিয়া তারেক রহমানরা কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না, নানান কৌশলে তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। তাহলে কি হলো যে আমরা যদি খুব গভীরভাবে যাই, আমরা গভীরে গেলে আমরা দেখব যে আসলে আজকে বাংলাদেশে কখনোই বিএনপি বলুন বা বিএনপির কথাই বলি, জামাত টামাত পরে, বিএনপি কিন্তু 1990 সালের পর গণতান্ত্রিক আচরণ করেনি। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিকভাবে তার লিখিত চেতনা থাকা সত্ত্বেও যেহেতু গভীর চিন্তা ভাবনা নাই, আওয়ামী লীগ কিন্তু জাতিকে জিনিসগুলো কখনো খুব একটা পরিষ্কার করেছে বলে আমরা দেখিনি আর কি। পরবর্তীতে শেখ হাসিনা যে নির্বাচনগুলো করেছেন সেটাও কিন্তু ওনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই একটা অংশ ছিল। কিভাবে দেখেন, কোনো দেশে যদি গণতান্ত্রিক শক্তি না থাকে, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যারা রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, এরা কেউ কিন্তু কাগজে কলমে কোনোটাই গণতান্ত্রিক দল না। আচরণে কতটা গণতান্ত্রিক তার আগে তো আপনার কাগজ গণতান্ত্রিক হতে হবে। কাগজ গণতান্ত্রিক হতে হলে আপনাকে কাগজের মধ্যে লেখা থাকতে হবে এটা একটা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দল। সেটা কি জামাতের সংবিধানে লেখা আছে? সেটা কি বিএনপির সংবিধানে লেখা আছে? সেটা কি জাতীয় পার্টির সংবিধানে লেখা আছে? নাই, সেটা আওয়ামী লীগের সংবিধানে কিন্তু লেখা আছে। আপনি পৃথিবীর কোথাও অগণতান্ত্রিক শক্তিকে নির্বাচনের মাধ্যমে ইনভাইট করতে পারেন না, এবং সেটা গণতন্ত্র নয়। সবচেয়ে বলিষ্ঠ উদাহরণ হলো আপনার হামাস ছিল নির্বাচনের মধ্যে আসা একটা রাজনৈতিক শক্তি, কিন্তু আসলে হামাস একটা জঙ্গি সংগঠন, এবং এই ধরনের জঙ্গি সংগঠনের যেহেতু এরা যুক্তির উপর প্রতিষ্ঠিত না, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, তারা যেখানে রাজনৈতিক কর্মকাণ্ডগুলা করে সেই দেশের মানুষরা হলো এটার সবচেয়ে বড় শিকার। হামাসের কারণে কিন্তু আজকে গাজা শেষ। আপনি বলতে পারেন ইসরায়েল করেছে, হ্যাঁ ইসরায়েল করেছে, ইসরায়েল তো শত্রুপক্ষ তো করবেই, কিন্তু মিত্রপক্ষে তো সেটা ইনভাইট করতে পারে না, তাই না? মানে হামাস যদি না থেকে গাজাতে যদি ফাতা থাকতো, এই যেটা ইয়াসির আরাফাতের দল, তাহলে কিন্তু প্যালেস্টাইনের আজকে এই যে গত 2-3 বছরে যে 40-50 হাজার মানুষ খুন হয়ে গেছে সেটা কিন্তু হয় না। অর্থাৎ জঙ্গিরা, মৌলবাদী শক্তিগুলো তারা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আসুক বা যেভাবে আসুক, তারা নিজের মানুষেরই ক্ষতি করে। ক্ষতি যে কিভাবে করে সেটা আমরা দেখতে পাচ্ছি না। ইউনুস, এত ডক্টরেটধারী লোকগুলা, পাকিস্তানি সেকুলার যাদের কথাবার্তার সাথে আমরা কেউ ঠিকতে পারি না, সেই মনে করেন সলিমুল্লাহ খান, নুরুল কবির, ফরহাদ মজার, পিনাকি, ইলিয়াস, এগুলো তো সব পাকিস্তানি মুসলমান, কেউ জঙ্গি, কেউ সেকুলার, কেউ নাস্তিক, কেউ আস্তিক, কিন্তু সব পাকিস্তান মানসিকতার লোকজন। তাদের মুখের কথার সাথে আমরা টিকতে পারি না। না পারাও আমাদের দুর্বলতা, আমাদেরও তাদের মতো বাকপটু লোকজন তৈরি করা উচিত ছিল, সেটা কেন করা হয়নি সেদিকে মনোযোগ দিতে হবে। কিন্তু মূল কথা হলো যে আপনি যত সুন্দর করে কথা বলুন, করুন,
ইউনূস ফেল করলো কেন? ইউনূস ফেল করার মূল কারণই ছিল এজেন্ডা। জঙ্গিদের এজেন্ডা রাষ্ট্রটাকে দখল করে রাখতে হবে। ইউনূসের এজেন্ডা যেভাবে হোক টাকা পয়সা তুলে নিতে হবে, প্রতিশোধ নিতে হবে শেখ হাসিনার উপর। এইভাবে নানান আপনার যুক্তিহীন এজেন্ডা, এবং যেখানে মানুষের কল্যাণের কোনো চিন্তা ভাবনা তাদের নাই, সেজন্য ইউনূস ফেল করেছে। মূলত ফেল করেছে ইউনূস কারণ সে একটা জঙ্গিবাদী, সে একটা জঙ্গি গোষ্ঠীর, একটা না মানে বাংলাদেশের সামষ্টিক জঙ্গি গোষ্ঠীর নেতা হয়ে সে 2024 সালে বাংলাদেশ দখল করেছে। এবং এই ধরনের জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ দখল করলে বা যে কোনো রাষ্ট্র দখল করলে সেখানে আপনার ফেল অনিবার্য। বাংলাদেশে ফেলটা দ্রুত ঘটে কেন? বাংলাদেশে ইরানের মতো তেল নাই। আপনি ইরানের যে তেল আছে সেই তেল দিয়েই তো দেশটাকে রাখা যায়, তাও তো কিন্তু ইরানের শাসক গোষ্ঠী পারেনি। ঠিক 1979 সালে ইরানের এই জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় এসেও কিন্তু কনস্টিটিউশন অনেক ভালো কিছু প্রস্তাব করেছিল। পরবর্তীতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি আর কোনো কিছু রাখে নাই, উনি ওনার জঙ্গিত্ব বাস্তবায়ন করেছেন। সেই জঙ্গিবাদী রাষ্ট্রের মধ্যে দেখেন মানুষের কোনো অধিকার নাই, নারীর কোনো অধিকার নাই। তাদের যে এত সমৃদ্ধ ইতিহাস, সেই ইতিহাস থেকে বিচ্যুত একটা বিচ্ছিন্ন শাসক গোষ্ঠী একটা রাষ্ট্র পরিচালনা করেছে, যেখানে ঠিক একেবারে যেভাবে জামাতে ইসলাম বাংলাদেশটাকে শাসন করবে, আজকে যদি জামাতে ইসলামকে ক্ষমতায় বসানো হয়, জামাতে ইসলাম একই পদ্ধতিতে শাসন করবে। তবে জামাতে ইসলামের পতন বলুন অনেক ত্বরান্বিত হবে। ইরানের শাসক গোষ্ঠী এবার বেঁচে গেলেও, আরো 100 বছর বেঁচে গেলেও এরা কিন্তু সমূলে একদিন বিনাশ হয়ে যাবে। এই ব্যাপারে আপনি সন্দেহ রাখতে পারেন না, আপনি যদি যুক্তি বোঝেন। তাহলে এই যুক্তিহীন ইরানি শাসক গোষ্ঠীকে আওয়ামী লীগ কেন এত ভালোবাসে? আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্বুদ্ধ, এটা কিন্তু খুবই এই জায়গাটায় আওয়ামী লীগের বুঝতে হবে, এবং আওয়ামী লীগের সব কর্মীকে এটা বুঝতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আওয়ামী লীগের নেতাগুলোকে তো বুঝতে হবে, বিশেষ করে প্রধান নেতা বা 5 জন 10 জন 20 জন যারা ডিসিশন মেক করবেন তাদের তো এটা বুঝতে হবে। শেখ হাসিনা গণতান্ত্রিক লিডার, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি জঙ্গি লিডার। সুতরাং এই পার্থক্য তো থাকতে হবে যে আমরা আয়াতুল্লাহ রুহুল্লাহকে কেন সমর্থন করব। হ্যাঁ, সমর্থন করা যেত যদি তাদের তো সাফল্যের কোনো সম্ভাবনা নাই কোনো জঙ্গি গোষ্ঠীর। আমার এই কথাটা বারবার আমি বলতেছি, বাংলাদেশে 2024-এর কোয়ালিশন বাংলাদেশে কোনো সাফল্য দেখাতে পারবে না। সেই কোয়ালিশনের অংশ তো বিএনপি, জামাত, সেই কোয়ালিশনের অংশ পাকিস্তানি সেকুলার মুসলমান, জঙ্গি, সব ধরনের জঙ্গি, তাই না? তারা বাংলাদেশে কোনো ধরনের সাফল্য দেখাতে পারবে না। সুতরাং রাজনৈতিক ক্ষমতা ঘুরে ফিরে আওয়ামী লীগের হাতে আসবেই, কিন্তু আওয়ামী লীগ যদি আপনার তার চেতনার জায়গায় পরিষ্কার হয়ে রাষ্ট্রটাকে পরিচালনা না করে, তো তা আবার জঙ্গিরা সংগঠিত হয়ে আওয়ামী লীগকে ফেলে দিবে। দেখেন, ইরান যদি এবার এই ইরান ধরলাম যে ইরান জিতে গেছে, অর্থাৎ তাদের দেশে যে আন্দোলন হয়েছে সেটাকে পরাজিত করেছে। কেন তারা জিতেছে? ভালো করে খেয়াল করুন। তারা জিতেছে কারণ হলো ইরান যে জঙ্গিবাদী শাসন কায়েম করে, সেখানে তারা যে সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করেছে সেটা পুরোপুরি জঙ্গিদের সমর্থন করে, ইরানি জঙ্গি শাসক গোষ্ঠীকে সমর্থন করে, এবং সেখানে কোনো বেঈমান তৈরি হয়নি। এবং দ্বিতীয় হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাসান মাহমুদের যে টেলিফোনের যে কনভারসেশন ইউনূস লিক করে দিয়েছে, সেখানে আমরা শুনেছি না, শেখ হাসিনা মানে যেহেতু খুন হয়ে যাচ্ছে, উনি মানুষের মৃত্যু দেখতে চান না, এই জন্য উনি ক্ষমতা থেকে সরে গেছেন। ইরানের শাসক গোষ্ঠীর কাছে মানুষের মৃত্যু কিছুই না, কারণ সে মনে করে যে সে আল্লাহর প্রতিনিধি হিসাবে এটা শাসন করছে, এবং যত মানুষ মরে যায় এই মেরে ফেলাটাকেও সে সওয়াবের কাজ মনে করে। এবং আমরা শুনতে পাচ্ছি যে সরকার ইতোমধ্যে 2000 মৃত্যু স্বীকার করেছে, এবং এই মৃত্যুর সংখ্যা 12,000 বলা হচ্ছে। অনেক ব্যাপক সংখ্যক মানুষ তারা মেরে ফেলেছে নির্বিচারে। শেখ হাসিনা তো সেটা করেন নাই। ওইখানেও কিন্তু সেখানে আমার দুইটা মত আছে, বাট প্রথম মত হলো যে শেখ হাসিনার
উদারতা এবং গণতান্ত্রিক মানসিকতা কিন্তু সেটা 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 কিন্তু সেই ডিসিশনটা এসছে। আয়াতুল্লাহ খোমেনি তো এখন যে 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 আছে খামিনির তো সেই চিন্তা নেই। তার তো এটা ধরে রাখতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, তবুও এমন একটা ইসলাম যেটা আমাদের সুন্নিদের চোখে কিন্তু এরা সবাই আবার চিরজাহান্নামী। আপনি দেখেন, ধর্মকে নিয়ে আপনি যদি কিছু করেন না, আপনি পদে 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 যুক্তিহীনতার শিকার হবেন। অর্থাৎ সুন্নিরা ইরানকে কেন সমর্থন দিবে? কারণ সুন্নি, আপনি যদি ধর্মীয় অনুভূতিতে দেন তাহলে তো লাভ নেই, কারণ ওই তো শিয়া, সবাই তো জাহান্নামে চলে যাবে মরার সাথে সাথে। হ্যাঁ, খোমেনি যেহেতু শিয়া ইসলাম কায়েমের জন্য অনেক বেশি, সেই এতে তো তার দোজকে, তার কবরে অনেক বেশি শাস্তি হবে। মানে সুন্নি বিশ্বাস অনুযায়ী খোমেনি তো চির জাহান্নামী, এবং সবচেয়ে বেশি তাকে শাস্তি দেওয়া হবে, কারণ সে সুন্নিবাদ কায়েম না করে শিয়াবাদ কায়েম করেছে। হাসি ছাড়া কি হাসে বলেন? আপনি যদি জিনিসগুলো ভালোভাবে মানে অন্তর্নিহিত যুক্তিহীনতা এবং কুযুক্তি ধরতে পারেন না, আপনারও কিন্তু হাসি পাবে। আপনার হাসি পায় না কারণ আপনি নিজেই জানেন না যুক্তিটা কোথায়। আবার বাংলাদেশে শেখ হাসিনার কেন পরাজয় হলো? প্রথম পরাজয় হলো, শেখ হাসিনা একজন গণতান্ত্রিক নেত্রী হয়েও উনি ওনার সামরিক বাহিনীগুলোকে, অর্থাৎ গণতন্ত্রের প্রতি, আধুনিকতার প্রতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কি বলবো, অনুগত করে গঠন করতে পারেননি। দেখুন, যেখানে শেখ হাসিনার পক্ষে ইতিহাস, তার চেতনা বিশুদ্ধ, তিনি সেইভাবে কিন্তু ওই ইয়েটা করতে পারেন নাই, অর্থাৎ ওয়াকারকে সেভাবে তৈরি করতে পারেন। আবার ইরানের খামিনি, তার চেতনা ভুল, তার সবকিছু ভুল, কুযুক্তিপূর্ণ, কিন্তু সে কিন্তু ওই কুযুক্তিতে তার সেই সামরিক বাহিনী বলুন, ওই যে তাদের আবার ইয়ে আছে, বিপ্লবী বাহিনী আছে, যেটা একমাত্র খামিনিকে রক্ষা করে, অর্থাৎ শাসক গোষ্ঠীকে রক্ষা করে। রিপাবলিকান আর্মি, বেশ একটা ভালো নাম আছে, নাম দিয়ে আর কি এসে যায়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বাইরে ওদের একটা বিপ্লবী গার্ড আছে, যেটার এক কমান্ডারকে আবার আমেরিকা, ইসরায়েল মেরে ফেলেছিল, কাসেম সুলাইমানি, পরে তো অনেককে মেরেছে। অর্থাৎ জঙ্গিদের মতো করে কিন্তু তারা সামরিক বাহিনী গঠন করেছে এবং তারা লয়াল ছিল, সেই জন্য ইরানের জঙ্গিরা হয়তো এইবারও টিকে গেছে। শেখ হাসিনা পরাজয় হয়েছে কারণ শেখ হাসিনার পক্ষে, অর্থাৎ পুরো উল্টো, যে তা আধুনিকতার পক্ষে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে উনি সেনাবাহিনীটাকে, অর্থাৎ ওই ওয়াকারকে তৈরি করতে পারেন। আবার উনি যে ওনার যে নরম মন শেখ হাসিনার, সেটাও আমরা দেখেছি যে উনি মৃত্যু চান নাই। অথচ ওই মৃত্যুগুলা কারা করেছে? জঙ্গিদের মেরেছে। জঙ্গিরা নারী, পুরুষ, শিশু নির্বিচারে গুলি করে মেরে ফেলছে। ওইখানে পুলিশ কয়জন মেরেছে? জঙ্গিরা সবাই বুক ফুলে দাঁড়িয়ে গেছে ওইখানে, যে একটাকে গুলি করলে বাকিগুলা বুক ফুলে দাঁড়ায় থাকে। কি ভয়াবহ অবস্থা এই জঙ্গিগুলা, তাই না? কিন্তু আমরা এই জিনিসগুলা দেশের মানুষকে কোথা থেকে বুঝিয়ে বলবো? আমরা নিজেরাই তো বুঝতে পারি না। আওয়ামী লীগ কেন ইরানের জঙ্গিদের সমর্থন করবে? প্রশ্নটা দেখেন, ভালো করে চিন্তা করেন। এবং আমি দেখেছি আওয়ামী লীগের যেসব পররাষ্ট্র মন্ত্রী এরা সব ইরানকে ভালোবাসে। অর্থাৎ একটা লোকেরও কিন্তু কোনো ধরনের চেতনাগত বিশুদ্ধতা ছিল না শেখ হাসিনার, এবং আওয়ামী লীগের মূল পরাজয়ের কারণে কিন্তু এইটা ছিল। এখন আপনি এটাও বলতে পারেন যে হ্যাঁ, ইরান তো একটা দূরের দেশ, এখানে আমার এত চেতনা প্রয়োগের দরকার কি না? দরকার আছে। আপনি দেখেন, ধরুন আপনি ইরানের এই যে শাসক গোষ্ঠীকে আপনি এত ভালোবাসেন, এদের কাছ থেকে আপনি কি পাবেন? এরা তো নিজেরাই নিজের দেশকে খাওয়াতে পারছে না, আপনাকে টাকা কোটি দিতে পারবে না, চাকরি বাকরি দিতে পারবে না, কিছু দিতে পারবে না। আপনি যদি কোনো অর্থনৈতিক লাভ পেতেন তাহলে ইরানের এই শাসক গোষ্ঠীকে আপনি ভালোবাসেন, অসুবিধা নেই। সেটারও তো সুযোগ নেই। কারণ হলো, জঙ্গি গোষ্ঠী কখনোই নিজের দেশেরই উন্নতি করতে পারে না। আপনার ভালো কোথা থেকে করবে? আপনি সৌদি আরবের সাথে খাতির করেন, সৌদি আরব তো জঙ্গি না, সেখানেও ইসলামিক শাসন আছে, কিন্তু জঙ্গিবাদী শাসন নেই। সৌদি আরব টানা চাচ্ছে জঙ্গিবাদ থেকে বের হয়ে আসতে, সারা মুসলিম বিশ্ব চাচ্ছে জঙ্গিবাদ থেকে বের হয়ে আসতে। সেখানে আওয়ামী লীগের ওই প্রবণতাটাই হলো জঙ্গি, এই যে ইরানকে ভালোবাসা।
নর্থ কোরিয়াকে ভালোবাসা, যেখানে যেখানে অগণতান্ত্রিক শক্তি আছে সেই দিকে ভালোবাসা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আমরা আওয়ামী লীগ বঙ্গবন্ধু কি করেছেন? 1973 সালে উনি নির্বাচন দিয়ে দিয়েছেন সংবিধান ইয়ে করার পরপরই, সংবিধানটা প্রণয়ন করার পরপরই দিয়েছেন না? সেটা গণতান্ত্রিক ইয়ে না? হ্যাঁ, বাকশাল টাকশাল ওগুলার কারণ আছে, আমরা সেগুলা বঙ্গবন্ধুর সকল কাজের যুক্তি আমরা প্রতিষ্ঠিত করব। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলা খুব ভালো করে জানেন, মানে ওনাকে দিয়ে আমরা এগুলো কথা বলাতে হবে। কিন্তু দেখুন, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা তারা এক একজন গণতন্ত্রের প্রতীক। আপনি সেই দিকে যদি চিন্তা না করে আপনি ইরানের প্রতি, ইরানকে আপনি ভালোবাসা শুরু করেন, আপনি কিন্তু বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে ভিন্নভাবে চিহ্নিত করছেন, আওয়ামী লীগকে ভিন্নভাবে চিহ্নিত করছেন, বিপরীতভাবে, যা তাদের হওয়ার কথা নয়।